আজকে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যার চিন্তা আর কাজ আধুনিক ভারতের একেবারে ভিত্তি তৈরি করে দিয়েছে। তিনি আর কেউ নন, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। একাধারে স্থপতি, সমাজ সংস্কারক, আবার একজন দূরদর্শী নেতা। আচ্ছা, তার দর্শনটা বুঝতে গেলে চলুন শুরু করা যাক তার নিজেরই একটা খুব শক্তিশালী কথা দিয়ে। সংবিধানের ৩২ নম্বর ধারা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন, এটা হলো সংবিধানের হৃদয় ও আত্মা। ভাবুন একবার, এই একটা বাক্যই বুঝিয়ে দেয় ভারতের সংবিধানের সাথে তার যোগটা কতটা গভীর ছিল। কিন্তু তাকে শুধু সংবিধানের জনক বলে থেমে গেলে কিন্তু সবটা বলা হয় না। এই যে এত বড় একটা কাজ, এর পেছনের মানুষটার আসল দর্শনটা কী ছিল? কোন বিশ্বাস তাকে সারা জীবন চালিত করেছে? চলুন আজকের আলোচনায় আমরা সেই বিষয়গুলোই একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো প্রথমেই আসা যাক তার সবচেয়ে পরিচিত পরিচয়টায়, ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি। সালটা ১৯৪৭, দেশ সবে স্বাধীন হয়েছে। ২৯শে আগস্ট ভারতের ভবিষ্যৎ লেখার জন্য একটা খসড়া কমিটি তৈরি করা হলো, আর তার সভাপতির গুরুদায়িত্বটা দেওয়া হলো ডক্টর বি.আর. আম্বেদকরকে। তার নেতৃত্বে মাত্র ৭ জন সদস্য মিলে এই বিশাল কাজটা শেষ করেছিলেন, যা এক কথায় অসাধারণ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তাদের কাজের স্পিড। ভাবুন তো, ১৯৪৭ সালের আগস্টে কমিটি তৈরি হচ্ছে, আর মাত্র ২ বছরের কিছু বেশি সময়ে, মানে ১৯৪৯ সালের নভেম্বরের মধ্যেই তারা একটা সম্পূর্ণ খসড়া জমা দিয়ে দিলেন, এবং সেটা গণপরিষদে পাশও হয়ে গেল। আম্বেদকরের নেতৃত্বে এই কাজটা অসম্ভব দ্রুততার সাথে হয়েছিল। তাহলে তিনি আসলে কি করলেন? তিনি সংবিধানে ন্যায় আর সমতার মতো বিষয়গুলোকে একেবারে গেঁথে দিলেন, মৌলিক অধিকার রক্ষার জন্য লড়লেন। যেমন ধরুন, আর্টিকেল ১৭ দিয়ে অস্পৃশ্যতাকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। আর্টিকেল ১৫ দিয়ে নিশ্চিত করলেন যে কারো সাথে ধর্ম, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো ভেদভাব করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, আর্টিকেল ৩২-এর মাধ্যমে সাধারণ মানুষের হাতে একটা অমেজিং ক্ষমতা তুলে দিলেন। অধিকার ভাঙা হলে সোজা সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা। কিন্তু দেখুন, সংবিধানে এই যে এত কাজ, এটা কিন্তু আকাশ থেকে পড়েনি। এটা ছিল তার সারা জীবনের একটা বড় মিশনের অংশ। আর সেই মিশনটা ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আম্বেদকরের কাছে অস্পৃশ্যতা শুধু একটা প্রথা ছিল না, না, তিনি এটাকে দেখতেন সমাজের বুকে একটা গভীর কলঙ্ক হিসেবে, যা প্রাচীন বর্ণপ্রথার ফল। তিনি মনে করতেন এই কলঙ্ক মুছতে না পারলে আসল স্বাধীনতা কখনোই আসবে না। আর এই সামাজিক অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়েই তিনি সেই বিখ্যাত স্লোগানটা দিয়েছিলেন, শিক্ষিত হও, সংগঠিত হও এবং আন্দোলন করো। এই ৩টে শব্দই ছিল পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের জন্য তার মূল স্ট্র্যাটেজি। মানে, প্রথমে শিক্ষা দিয়ে নিজেকে জানো, তারপর একজোট হও, আর সব শেষে নিজের অধিকারের জন্য আওয়াজ তোলো। আর তিনি তো শুধু মুখে বলতেন না, তিনি কাজ করে দেখাতেন। একদিকে যেমন মুখনায়কের মতো পত্রিকা বের করে দলিতদের কথা সবার সামনে আনতেন, তেমনি বহিষ্কৃত হিতাকারিণী সভার মতো সংগঠন গড়ে তুলেছিলেন। শিক্ষাকে তো তিনি উন্নতির সবচেয়ে বড় হাতিয়ার মনে করতেন, আবার মন্দির প্রবেশ আন্দোলনের মতো সরাসরি প্রতিবাদেও নেমেছেন। এবার আসা যাক তার রাজনৈতিক আর সামাজিক ভাবনাচিন্তার দিকে। বিশেষ করে গণতন্ত্র আর স্বরাজ নিয়ে তিনি কি ভাবতেন সেটা জানাটা খুব জরুরি। দেখুন, স্বরাজ শব্দটা নিয়ে কিন্তু একটা বড় পার্থক্য আছে। বেশিরভাগের কাছে স্বরাজ মানে ছিল ব্রিটিশদের থেকে রাজনৈতিক মুক্তি, তাই তো? কিন্তু আম্বেদকরের কাছে মানে ছিল আরও অনেক গভীর। তার কাছে স্বরাজ মানে রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে জাতপাতের অত্যাচার আর সামাজিক দাসত্ব থেকেও মুক্তি, দুটোই একসাথে। তার কাছে গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নেওয়া নয়, এটা ছিল একটা জীবন যাপনের পদ্ধতি। তিনি বিশ্বাস করতেন গণতন্ত্র তখনই সফল হবে যখন দেশের মানুষ সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলবে, যখন সমাজে সাম্য, স্বাধীনতা আর ভাইচারা থাকবে, আর সবচেয়ে জরুরি হল যখন মানুষ সব সমস্যার সমাধান করবে সাংবিধানিক পথে, হিংসার মাধ্যমে নয়। আর তার এই সাম্যের লড়াইটা কিন্তু শুধু জাতপাতের মধ্যে আটকে ছিল না। অনেকেই হয়তো জানেন না, তিনি নারী অধিকারের একজন বিরাট সমর্থক ছিলেন। ভাবুন একবার, সেই সময়ে দাঁড়িয়ে তিনি হিন্দু কোড বিল এনে সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার দেওয়ার জন্য লড়েছিলেন। এমনকি খনিতে কর্মরত মহিলাদের জন্য ম্যাটারনিটি বেনিফিট আইনের পক্ষেও জোর সওয়াল করেছিলেন তিনি। এবার আমরা তার জীবনের এমন একটা দিকে যাব যেখানে তার আদর্শের সংঘাত এবং তার চূড়ান্ত দার্শনিক যাত্রার একটা ছবি আমরা দেখতে পাব। গান্ধী আম্বেদকর বিতর্ক, এটা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মূলত দুটো বড় বিষয় তাদের মধ্যে মতের অমিল ছিল। প্রথমত, আম্বেদকর দলিতদের জন্য আলাদা নির্বাচক মণ্ডলী চেয়েছিলেন, যাতে তাদের সঠিক রাজনৈতিক প্রতিনিধিত্ব থাকে। কিন্তু গান্ধীজির ভয় ছিল এতে হিন্দু সমাজ ভাগ হয়ে যাবে।
আর দ্বিতীয়ত আম্বেদকর চেয়েছিলেন জাতপ্রথার সম্পূর্ণ বিনাশ, আর গান্ধীজি প্রথমে সংস্কার করা বর্ণ ব্যবস্থার পক্ষে ছিলেন। এই যে তীব্র বিতর্ক এর শেষটা হয়েছিল পুনা চুক্তির মাধ্যমে ১৯৩২ সালে। এটা ছিল একটা ঐতিহাসিক বোঝাপড়া। এখানে পৃথক নির্বাচক মণ্ডলীর দাবিটা তুলে নেওয়া হয়, কিন্তু তার বদলে যৌথ নির্বাচক মণ্ডলীর মধ্যেই দলিতদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। জীবনের একদম শেষ দিকে এসে আম্বেদকর একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তিনি দেখলেন হিন্দু ধর্মের মধ্যে জাতপাতের যে বৈষম্য তা থেকে মুক্তি নেই। তাই ১৯৫৬ সালে তিনি লক্ষ লক্ষ অনুগামীকে সাথে নিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। কারণ তিনি বৌদ্ধ ধর্মের মধ্যেই সেই সাম্য, মৈত্রী আর স্বাধীনতার আদর্শ খুঁজে পেয়েছিলেন, যার জন্য তিনি সারা জীবন লড়েছেন। তো এত কিছুর পর প্রশ্নটা হলো, ডক্টর আম্বেদকর আজকের ভারতের জন্য ঠিক কি রেখে গেছেন? তার আসল লিগাসিটা কি? তার পুরো কাজটাকে আমরা ৩টে বড় ভাগে ভাগ করে দেখতে পারি। প্রথমত, একজন স্থপতি হিসাবে তিনি ভারতকে তার আইনি আর নৈতিক ভিত্তিটা দিয়েছেন। দ্বিতীয়ত, একজন সংস্কারক হিসাবে তিনি সামাজিক অবিচারের বিরুদ্ধে আর পিছিয়ে পড়া মানুষদের অধিকারের জন্য আজীবন লড়েছেন। আর তৃতীয়ত, একজন দূরদর্শী হিসাবে তিনি এমন এক আধুনিক ভারতের স্বপ্ন দেখেছেন যা সামাজিক গণতন্ত্র, ন্যায় আর সবার জন্য সমানাধিকারের উপর দাঁড়িয়ে থাকবে। আর এই আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে, যা আমাদের সবার ভাবা উচিত। আম্বেদকর সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নটা দেখেছিলেন, আজকের ভারতে সেটা কতটা প্রাসঙ্গিক? আমরা কি তার দেখানো পথে সত্যিই এগোতে পেরেছি? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবার জন্য।